গ্রিন নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি করবী তৃষা এবং আমি সাবরিন জাহান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি ভারত বাংলাদেশের মধ্যে বহুবার এসেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা থামছে না। চলতি বছর এখন পর্যন্ত গুলিতে নিহত হয়েছেন অন্তত 7 বাংলাদেশি। অগাস্টে আরও একজনের মৃত্যুর পর প্রশ্ন উঠছে, বারবার বৈঠক, প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও কেন বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা? বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। সীমান্তে আবারও গুলি শব্দ, আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। গত ৮ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার মাগুরুলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ২০ বছরের তরুণ তারা মিয়া। ২ দিন পর চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে ১২ জুন একই উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। মে মাসে লালমনিরহাটের হাতীবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তেও প্রাণ যায় আরও বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২০২৫ সালে সীমান্তে বিএসএফের হাতে নিহত হন ৩৪ বাংলাদেশি। এর মধ্যে গুলিতে ২৪ জন এবং নির্যাতনে মৃত্যু হয় ১০ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুলিতে নিহত হয় ৭ জন। নির্যাতনে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের প্রতিশ্রুতির পরও সীমান্তে মৃত্যুর ধারাবাহিকতা কমছে না। ১৭ আগস্ট ফেনীর বিলোনিয়া জিরো পয়েন্টে বিজিবি বিএসএফের বৈঠকে পুশিন, মাদক চোরাচালান ও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়টি উঠে আসে। জাতীয় সংসদেও বিষয়টি এসেছে। গত ১৭ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লিথাল অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তিনি। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। বৈঠকের পর বৈঠক, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তবুও সীমান্তে থামছে না গুলি। ফলে প্রশ্ন উঠেছে, শুধু কূটনৈতিক আশ্বাস নয়, সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা কবে নিশ্চিত হবে? কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে COP31 সম্মেলনে যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেদ্দায় OIC পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এর তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার উপর গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চীন যৌথ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। শুক্রবার স্থানীয় সময় সকালে চীনের জিয়াংজি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র কথা বলেন। সম্মেলনে চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মাহাদি আমিন বলেন, দুই দেশের এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকর করে তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। শিক্ষাকে দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই সরকারের মূল উদ্দেশ্য। দেশে প্রায় ৮০,০০০ আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনজীবী বলেন, প্রশিক্ষণের ঘাটতি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। নতুন আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৮,০০০ আইনজীবী থাকলেও ভালো আইনজীবী কতজন তা জানার উপায় নেই। যত পড়বেন তত শিখবেন এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় ৮০,০০০ আইনজীবী আছে।
80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। এডিস মশার অবাধ বংশ বিস্তারের ফলে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবাদানে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন জিহাদ রাহাত। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে এডিস মশার উপদ্রব ব্যাপক মাত্রায় বেড়েছে। ফলে ডেঙ্গু জ্বর চোখ রাঙাচ্ছে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষকে। মশার কামড়ে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে উদ্বেগ। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা না পেয়ে অনেকে ছুটছেন রাজধানীর চিকিৎসালয়ে। ভর্তি রোগীর সংখ্যা ঠেকেছে প্রায় 32,000-এ। মৃত্যুর সংখ্যাও 100 ছুঁই। কুমিল্লার থেকে আসছি মাইয়া ডেঙ্গু জ্বর, তো মানে পরীক্ষা করছে, ওষুধ ভরে দিতেছে, মানে আগের থেকে কিছু ভালো। একটু প্রেশার লো ছিল, বাট আবার খাওয়া দাওয়া করতে পারে নাই, এখন ভালো খায়, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে, মোটামুটি ভালো। আরও 2-1 দিন থাকতে পারলে আর ওইটাকে, কারণ হার্টের রোগী আমি, আবার ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল থাকে সবরকম। আমি রিপোর্ট করছি সিবিসি, তোমার 42,000 আসছে। তো এখন গতকালকের আবার রিপোর্টটা যে হয়তো বা নিয়ে আসতে গেছে বলা যাবে, আর আজকেরটা করতে দিছি। সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি, যার দরুন সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রোগী যখন বেশি লোড হয় আমাদের তো বেশি কষ্ট হয়েই যায়। পেশেন্ট নিয়ে কাজ করা কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের মানে রেস্ট হয় না। যে হারে পেশেন্ট, সেখানে আমরা স্টাফ কম, তো আমরা দেখা যায় স্টুডেন্ট নার্স দিয়ে আমরা তো সাথে থাকিয়েই ওদের কাজ সাথে নিয়ে আমাদের কাজ করতে হয়, নাহলে আমরা পারি না। লার্ভা সহ মশার বংশ বিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই বলছেন এই চিকিৎসক। আমাদের এই ডেঙ্গুর সংক্রমণের যে ঊর্ধ্বগতি, এটা রোধ করতে হলে আমাদের বসবাসের জায়গাগুলোতে, আশেপাশের জায়গায় যে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে 3 দিনের বেশি পানি কোনো ক্রমেই জমে থাকতে দেওয়া যাবে না। অসুস্থতা ঠেকাতে মশারি ব্যবহারেও তাগিদ দেন তিনি। মশারিটা নিয়ে ঘুমাতে হবে, মশারির ব্যবহার এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। ডেঙ্গু জীবাণুবাহী মশা বেশিরভাগ কামড়ায় হচ্ছে সূর্যোদয়ের আগে পরে, সূর্যাস্তের আগে পরে। অন্তত এই সময়গুলোতে আমাদের শরীরটাকে যতটা সম্ভব যদি আবৃত করে রাখা। নিয়মিত মনিটরিংয়ে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলেও মত দেন তিনি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল 5 শিশুর। শুক্রবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে ঘটে এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পুলিশ ছুটে যায়। স্থানীয় লোকজন সাধ্যমতো চেষ্টা চালায় শিশুদের উদ্ধারে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিনিধি সাখাওয়াত জামিলের দোলনের প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। দেবীনগর ইউনিয়নের মরা নদীতে শুক্রবার দুপুরে গোসল করতে নামে কয়েক শিশু। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার তৎপরতা। আশপাশের লোকজনও শিশুদের উদ্ধারে যোগ দেয়। তবে শেষ পর্যন্ত 5 শিশুরই মৃত্যু হয়। এরা হলো একই গ্রামের 9 বছর বয়সী সুমাইয়া, 7 বছরের আরিবা, 12 বছরের সুমাইয়া, 9 বছরের সুরাইয়া এবং 12 বছরের শরীফা। একসঙ্গে 5 শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জুমার সময় গোসল করতে গেছিল, বাড়িতে না জানি, ছোট বাচ্চা যেভাবে যায় বাড়িতে না জানিয়ে গোসল করতে গেছিলো। গোসল করতে যায় আমরা ঠিক জামাত সালাম ফিরে হয়েছে, একটা জামাত সালাম ফিরেছে, আর আমরা কল এসেছি। দৌড়ে যেতে লেগে আপনার স্পটে 5টা শেষ। ডাঙ্গাই নিয়ে ডাঙ্গা বসে খাতে শুকাইলে সত্যি ছেলেপিলে যার ঘের যেগুলো ছেলে তারাকে আমরা খবর দিলাম। যাওয়ার পরে তারা গেল, যাওয়ার পরে তখন আপনাদের ছেলেপিলেরা নিয়ে আইনওয়ালা নিয়ে এলো। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত স্থানীয় প্রশাসন। শোকাহত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এসেছি যে আসলে বিষয়টি পরিদর্শন করার জন্য, যে কিভাবে এরকম এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং যে সকল শোক সন্তপ্ত পরিবার রয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আপাতত তাদেরকে দাফন কাফনের সহযোগিতার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হবে, পরবর্তীতে তাদেরকে আরও সহযোগিতা করা হবে। তবে চাঁপাইনবাবগঞ্জে নদী কিংবা উন্মুক্ত জলাশয়ে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে শিশু। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জেরিন জামান। জেরিন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে একই সঙ্গে 5 শিশুর মৃত্যু হয়েছে এবং আমরা এটাও জানতে পেরেছি যে 5 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তো 5 শিশুর মরদেহ উদ্ধারের পর সেখানকার পরিস্থিতি কি, সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। ইতোমধ্যেই আমরা এই আপডেট জেনেছি যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে 5 শিশুর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে যে শিশুরা নদীতে গোসলে নেমেছিল, এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেন। এ সময় পুলিশ এবং এলাকাবাসীর তৎপরতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা সেখানকার যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই পরিবারগুলোর মাঝে শোকের মাতম চলছে, স্বজনদের আহাজারি দেখেছি। পাশাপাশি এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। তারা আসলে তাদের পরিবারকে কিভাবে সান্ত্বনা দিবেন তারা নিজেরাও বুঝতে পারছেন না। এই যে শিশু মৃত্যুর ঘটনা পানিতে ডুবে, এটি বাংলাদেশে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। আমি যদি একটি পরিসংখ্যান বলতে চাই, সেটি হচ্ছে চলতি বছরের প্রথম 6 মাসের পরিসংখ্যান আমাদেরকে বলছে বাংলাদেশে পানিতে ডুবে মারা গেছে 582 জন, এর মধ্যে 526 জনই শিশু। অর্থাৎ দেখুন, মোট মৃত্যুর 90% শিশু। এছাড়া আরও ভয়াবহ পরিসংখ্যান যদি বলতে চাই, 2025 সালে সারা দেশে পানিতে ডুবে মারা যায় 1311 জন, এর মধ্যে শিশু ছিল 1184 জন, মোট মৃত্যুর প্রায় 91%। তাহলে দেখতেই পাচ্ছেন যে দিন দিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কতটা বেড়েই চলেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিভাবকরা হয়তো বা অসচেতন থাকছেন কোনো সময়, বা বাচ্চারা তাদের অগোচরে পুকুরে বা নদীতে, খালে, এমন যে উন্মুক্ত জলাশয়গুলো আছে সেখানে নেমে পড়ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা হয়তো সাঁতার জানে না, ফলে তারা পানিতে ডুবে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি বলি, আমাদেরকে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই ধরনের জলাশয় থেকে শিশুদেরকে দূরে রাখতে হবে। পাশাপাশি যে শিশুর একটি নির্দিষ্ট বয়স যখন হয়ে যাবে, তাকে কিন্তু অবশ্যই সাঁতার শেখানোটা খুবই জরুরি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই ধরনের পানিতে ডুবে শিশু মৃত্যু হার সেটি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ থেকে শিশু মৃত্যুর সর্বশেষ ছিল এই আমার কাছ থেকে আপডেট। ধন্যবাদ জেরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজরুম থেকে চাঁপাইনবাবগঞ্জে 5 শিশু মৃত্যুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জেরিন জামান। যাচ্ছি পরের খবরে। নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী 48 ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কের পাশে পুনরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই নির্দেশ দেন। ডেপুটি স্পিকার বলেন, গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। গত 25 আগস্ট রাতে বামুনিকোনা এলাকায় 35টি গাছ উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বর্তমান বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জকে আমরা এনকাউন্টার করার জন্য একমাত্র আমাদের বৃক্ষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর সেই বৃক্ষরাজিকে এখন ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমি অনুরোধ করব, একই সাথে নির্দেশনা দিব, 48 ঘন্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে এবং যথোপযুক্ত পরিবেশ আইন মামলা দায়ের করতে হবে তাদের বিরুদ্ধে। সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পড়বে পুরো দেশের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক
সার্জিস আলম। শুক্রবার লক্ষ্মীপুরের চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, সরকারকে সঠিক পথে রাখতে এবং সরকারের যৌক্তিক সমালোচনার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যে কোনো উদ্যোগকে তারা সাধুবাদ জানান। বলেন, সরকার সঠিক পথে না থাকলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। সরকার যদি ঠিক পথে না থাকে, খালি সরকার দল যারা বিএনপি তারা ক্ষতিগ্রস্ত হবে না, আমরাও ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশে যেহেতু আমরাও একটা অংশ, এই ক্ষতি কিন্তু কেউ এড়াইতে পারবো না। এবার নেপালে মানবিক বিপর্যয়ের খবর। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 1,500 মানুষ। তবে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের খুঁজে বের করার আগেই সামনে এসেছে নতুন বন্যার আশঙ্কা। সীমান্ত এলাকায় তৈরি হওয়া একটি নতুন হ্রদ দ্রুত ফুলে উঠছে। আরও জানাচ্ছেন অনন্য সাদিক। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের আকস্মিক বন্যার ভয়াবহতা এখনও কাটেনি। নেপালের রাসোয়া, নোয়াকোট ও ধাদিং সহ বিস্তীর্ণ এলাকায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। বন্যার পানিতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো। নেপাল পুলিশের সর্বশেষ হিসেবে দেশটিতে এখন পর্যন্ত প্রায় 500 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ 910 জন এবং আহত 460। তিব্বতে আরও 3 জন নিহত এবং 558 জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা 392 এবং নিখোঁজের সংখ্যা 1400 ছাড়িয়েছে। উদ্ধার অভিযানে নেপালের 30,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা এবং বিচ্ছিন্ন এলাকায় থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নতুন করে তৈরি হওয়া একটি হ্রদ নিয়ে বাড়ছে উদ্বেগ। নদীর গতিপথ আটকে তৈরি হওয়া এই জলাধার দ্রুত বড় হলে বাঁধ ভেঙে দ্বিতীয় দফায় ভয়াবহ ঢল নামতে পারে। ঝুঁকিপূর্ণ নদী তীরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ত্রাণ তৎপরতাও জোরদার হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ ও অংশীদাররা $229 মিলিয়ন বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রেড ক্রসও প্রায় $31 মিলিয়ন জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক। নতুন করে বন্যার আশঙ্কায় সাময়িকভাবে স্থগিত রাখা উদ্ধার অভিযান আবারও শুরু করছে নেপাল ও চীন। ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা ফের শুরু হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছেন রয়টার্স। একই কারণে কিছু সময়ের জন্য স্থগিত থাকার পর চীনও উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বন্যার ঝুঁকি এখন নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে চলে আসায় উদ্ধার তৎপরতা ফের শুরু করা হয়েছে। এর আগে একটি প্রাকৃতিক জলাধার বা ব্যারিয়ার লেকের বাঁধ ভেঙে পানি উপচে পড়ায় নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং উদ্ধার কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়েছিল। রাজধানীর প্রগতি সরণিতে উন্নয়নের নামে খোঁড়াখড়িতে বেড়েছে জনদুর্ভোগ। একদিকে MRT-1-এর ইউটিলিটি, অন্যদিকে রাস্তার বিশাল অংশ কেটে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনে নাজেহাল যানচালক ও যাত্রীরা। সেবাদাতা প্রতিষ্ঠানের অপরিকল্পিত প্রকল্পের কারণে রামপুরা থেকে কুড়িল এলাকায় দিনভর লেগে আছে অসহনীয় যানজট। নাইম হোসেনের ক্যামেরায় আফরাজ জামিনের প্রতিবেদন। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণি। প্রতিদিন এই পথে চলাচল করে বিমানবন্দর, কুড়িল, বাড্ডা, রামপুরা, বসুন্ধরা সহ ঢাকা ও ঢাকার বাইরের লাখো মানুষ। কিন্তু উন্নয়ন কাজের নামে একের পর এক খোঁড়াখড়িতে বর্তমানে স্থবিরতা নেমে এসেছে সড়কটিতে। কেটেকুটে কোথাও কোথাও সড়ক এতটাই সংকুচিত করে ফেলা হয়েছে যে কোনো মতে চলতে পারে একটি ভারী যান। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র। আমি মালিবাগ যাব, আমার 3 ঘন্টা প্লাস সময় লাগবে। 1.5 থেকে 2 ঘন্টা আমার অতিরিক্ত সময় মন করেন যে চলে যাচ্ছে। আমাদের অফিসের কর্মঘণ্টা নষ্ট হইতেছে, প্রত্যেকটা জায়গাতে বিপত্তি বাড়তেছে। মানে এই সীমাহীন দুর্ভোগ কবে শেষ হবে, কবে কি হবে জানি না। তো হাতে সময় নিয়ে বের হতে হয়, যে আজকে একটু এক্সট্রা সময় নিয়ে বের হয়েছি। রামপুরা থেকে কুড়িলের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। স্বাভাবিক সময়ে যেখানে 25 থেকে 30 মিনিটে পৌঁছানো যায়, সেখানে এখন লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। 2 লাইনে 3 লাইনে গাড়ি যাবো, সেখানে 5-6 লাইন করে যাইতেছে, তাহলে জাম তো লাগবেই। 6 লাইন করে গিয়ে বড় একটা করে গাড়ি ছুটতে হয়, তখন কিন্তু আমরা বাজি।
উত্তর বাড্ডা পার হইলে এই রাস্তা কাটা, বাড্ডা লিং রোডের আগে থেকেও কাটা, দুই দিক দিয়ে একবারে বসুন্ধরা গেট পর্যন্ত কাটা, তারপরে বিশ্ব রোডের আগে কাটা আছে। সাধারণ মানুষের যে একটা দুর্গতি বা তাদের যে একটা কষ্ট, এটা কিন্তু আমাদের যে কোম্পানিগুলা এই কাজগুলা চালাচ্ছে তারা কেউ দেখতেছে না, কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। শুধু যানজট নয়, গর্তে ভরা সড়কের অর্ধেক ঘিরে রাখা হয়েছে স্টিলের বেষ্টনী দিয়ে। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে পথচারীদের। আমার যেখানে 10 মিনিটে আসা যেত, এখন এখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে বের হইতে হয়। ফুটপাতও নেই, এদিক দিয়ে যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে ওই রাস্তাটাও নেই এই পাশে। আমাদের দেশের পরিস্থিতির শিকার আমরা, এগুলা এইভাবে এই দেশে সম্ভব, অন্য দেশে সম্ভব হইতো না। একই সড়কে বিভিন্ন সংস্থার ইচ্ছেমতো খোঁড়াখুড়ির এই স্বেচ্ছাচারিতা কবে বন্ধ হবে সেটি জানতে চান নগরবাসী। আফরাত জামিন, গ্রিন নিউজ, ঢাকা। বেশ কিছু সবজির দাম তুলনামূলক কমে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। ফার্মের মুরগি ও ডিমের দামও স্থিতিশীল রয়েছে, তবে মাছের দামে চরম অস্থিরতা। বিস্তারিত আফরাত জামিনের প্রতিবেদনে। বর্ষা মৌসুম শেষ হয়ে আসায় এবং আমদানি স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম। বেশিরভাগ সবজি আগের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারের দাম তুলনামূলক কম হলেও কমেছে ক্রেতার সংখ্যা। বেচাই না কমছে, এখন মোয়াল্লার মধ্যে গাড়িতে নিয়ে যায় আর আমি মার্কেটে বেচা কম। মালের দাম সস্তা, কিন্তু কাস্টমার নেই বাজার। আপনার সব কিছুর দাম 50 টাকা, 40 টাকা, 60 টাকা, ভেন্ডি 30 টাকা, পটল বেশি 40 টাকা, শসা 60 টাকা। দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। সবজির দাম এখনো মধ্যবিত্তের নাগালে আসেনি বলে অভিযোগ তাদের। আমাদের সাধারণ মানুষ যারা আছি, আমাদের যে সামান্য যে টাকা আয়, এই আয় দিয়ে আমার সংসারে ভরণ পোষণ অনেক কঠিন হয়ে পড়ছে। ওই নদীর তো আজকে কম, যেহেতু আজকে শুক্রবার বেশি থাকার কথা, তা বেশি না, আজকে দাম কম। নতুন যেগুলো উঠছে এগুলোর দাম একটু বেশি, এমনি দাম তেমন বেশি না। মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। ব্রয়লার 180 থেকে 190 টাকায়, সোনালী 320 টাকায় এবং কালার বার্ড 260 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে কাটছে না অস্থিরতা। চাষের মাছ কেজিতে 20 থেকে 30 টাকা কমলেও বেড়েছে অন্যান্য মাছের দাম। চাষের মাছটাছে দাম কম, মানে মোটামুটি কমছে, কিন্তু নদীর মাছের দাম বেশি। যারা নিম্নবিত্ত এরার জন্য তো খুব কঠিন হয়ে যেতেছে কেনাটা। সব মাছের দামই কমছে, কিন্তু বাজারে কোনো কাস্টমার নাই। শুক্রবার হিসাবে আগে এদিক দিয়ে মানুষ ঢুকতে পারতো না, আর আমরা যে বইয়ে এসেছি সকাল থেকে, কোনো বেচা কিনা নাই। যে আয় তার থেকে ব্যয়, মাস শেষে দেখলাম যা আয় করি তার থেকে ব্যয় বেশি হয়ে যায়, মানে ঋণের উপরে চলা লাগে। এদিকে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও মশলার বাজার। সব ধরনের পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। আফরাত জামিন, গ্রিন নিউজ, ঢাকা।